হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমাদের রসায়ন বিভাগের একটা নতুন অধ্যায় শুরু করছি। আর খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, বাস্তব জীবনে যার খুব প্রয়োগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তার নাম হচ্ছে মেটালার্জি বা ধাতুবিদ্যা। একটু আমরা পুরনো কথা মনে করি। ধাতু মানব সভ্যতার একটা স্তম্ভ। কালের অগ্রগতির সঙ্গে ধাতুর ব্যবহারও ব্যাপকভাবে বেড়েছে। তোমরা চারিদিকে তাকালেই বুঝতে পারবে বিভিন্ন রকমের ধাতু, বাড়ি থেকে শুরু করে, অফিস থেকে শুরু করে, যানবাহন থেকে শুরু করে যত কিছু তোমরা দেখতে পাও চারিদিকে, তার মধ্যে ধাতুর ব্যবহার অনেকটাই অংশ রয়েছে। ধাতুর আবিষ্কার ও ব্যবহারের ভিত্তিতে এক একটা যুগেরও নামকরণ হয়েছিল। যেমন তাম্রযুগ, লৌহযুগ, এগুলোর নাম তোমরা শুনেছ। বর্তমানে ধাতু ছাড়া কোনো শিল্প বা নির্মাণ কার্যের কথা ভাবাও হয় না। কয়েকটি ধাতু যেমন প্লাটিনাম, এদের ছাড়া অন্যগুলোকে মুক্ত অবস্থাতে প্রকৃতিতে পাওয়া যায় না। বিভিন্ন যৌগরূপে অবিশুদ্ধ অবস্থায় এরা পৃথিবীর বুকে জমা আছে। উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে এই সব যৌগ থেকে, যেগুলোকে আমরা খনিজ বা আকরিক বলে থাকি, তার থেকে আমরা দরকারি ধাতুকে পৃথক করে সংগ্রহ করতে হয়। তো এটা হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে অনেক বিজ্ঞান রয়েছে, সেগুলো তোমরা একটু একটু এই চ্যাপ্টারে আর পরে উচ্চ মাধ্যমিকে জানবে আর কলেজ লেভেলে জানবে। আমরা আমাদের সিলেবাসে এই সংকর ধাতু যে রয়েছে, বিভিন্ন ধাতু, সেই সম্বন্ধে একটু জানতে হবে। এইখানে দেখবে তোমাদের বইতে লোহা, কপার, দস্তা, অ্যালুমিনিয়াম ধাতু এবং এদের সংকর ধাতুর ব্যবহার সম্বন্ধে জানতে বলা হয়েছে। সবচেয়ে প্রথমে আমরা আয়রন কিংবা লোহার ব্যবহার সম্বন্ধে জানব। বাণিজ্যিক কাজে 3 প্রকারের লোহা বা আয়রন ব্যবহার করা হয়। ঢালাই লোহা বা কাস্ট আয়রন যাকে বলা হয়, পেটা লোহা বা রট আয়রন যাকে বলা হয়, ইস্পাত বা স্টিল। সবচেয়ে প্রথমে জেনে নেওয়া যাক কাস্ট আয়রন কি কাজে লাগে। কাস্ট আয়রন পাইপ, ম্যানহোলার ঢাকনা, যে ম্যানহোলগুলো থাকে সে ম্যানহোলের ঢাকনা, আলোকস্তম্ভ, রেলিং, কড়াই, ইস্ত্রি, এইসব প্রভৃতি তৈরিতে কাস্ট আয়রন ব্যবহার করা হয়। রড আয়রন ব্যবহার করা হয় পেরেক, নাটবল্টু, রড, শেকল, তার, নোঙ্গর, তড়িৎচুম্বকের মজ্জা, এসবে কিন্তু রড আয়রন ব্যবহার করা হয়। স্টিলের ব্যবহার প্রচুর, আরো বেশি। রেলের বগি, ইঞ্জিন, চাকা, রেল লাইন, মোটর গাড়ি, গাড়ির স্প্রিং, জাহাজ, এসব তৈরিতে কিন্তু স্টিল ব্যবহৃত হয়। লাঙল, ট্রাক্টরের ফলা, জলের পাম্প, এইসব তৈরিতে, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্কার, আমাদের বন্দুক, মেশিন গান, ক্ষেপণাস্ত্র, এইসবেও স্টিলের প্রচুর ব্যবহার রয়েছে। ছুরি, কাঁচি, ব্লেড, অন্যান্য অস্ত্রোপচারের যে যন্ত্রপাতি, সব কিন্তু স্টিল দিয়ে তৈরি হয়। হাতা, খুন্তি, থালা, বাটি, গ্লাস, এসব প্রস্তুতেও স্টিল ব্যবহৃত হয়। এবারে এই যে কাস্ট আয়রন, রড আয়রন, স্টিল, এগুলোর মধ্যে কার্বনের যে পরিমাণ কতটা না, কাস্ট আয়রন হচ্ছে 2 থেকে 4%, রড আয়রন হচ্ছে 0.1 থেকে 0.15%, স্টিলের মধ্যে হচ্ছে 0.15 থেকে 1.5%। সুতরাং কাস্ট আয়রনের মধ্যে সবচেয়ে বেশি অশুদ্ধ, মানে তাকে লোহা বলতে পারি, কারণ হচ্ছে তার মধ্যে কার্বনের পরিমাণ বেশি থাকে। রড আয়রন সবচেয়ে বেশি বিশুদ্ধ আমরা বলতে পারি, বিকজ কিংবা কারণ হচ্ছে তার মধ্যে কার্বনের পরিমাণ কম থাকে। এবার আসা যাক তামা কিংবা কপারের ব্যবহার। তামা তোমরা জানো, রূপার পরই হচ্ছে তামা তড়িৎ পরিবহনের দিক থেকে ভাবতে গেলে। তাহলে উচ্চ তড়িৎ পরিবাহিতার জন্য টেলিফোনের তার, ওয়্যারিং এর তার, মোটর, ট্রান্সফরমার, ডায়নামো, অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র, এসব প্রস্তুতিতে তামা ব্যবহার করা হয়। তড়িৎ কোষের তড়িৎদ্বার রূপে, তড়িৎ লেপনের কাজে, রান্নার বাসনপত্র, বয়লার, ক্যালোরিমিটার, মুদ্রা, মূর্তি, অক্ষর, ছাঁচ, অক্ষর যে ছাঁচগুলো প্রস্তুত হয় সেগুলো প্রস্তুতিতে ব্যবহার করা হয়। দস্তার ব্যবহার কি না, তড়িৎ কোষ ও নির্জল ব্যাটারি, যেগুলো শুষ্ক ব্যাটারিও বলি আমরা, সেগুলো প্রস্তুতিতে। লোহার জিনিসের উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া, যাতে করে মরচে না পড়ে, তোমরা তড়িৎ বিশ্লেষণ অধ্যায়তে পড়েছ। ধাতব সোনা ও রূপা নিষ্কাশনে। পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতিতে, সে মনে আছে তোমাদের বিক্রিয়া ক্লাস 8-এ পড়েছিল, Zn+H2SO4, ZnSO4+H2। আর কি না, এছাড়া আমরা কি যেটা দেখলাম না, হাইড্রোজেন প্রস্তুতি এবং বিজারক রূপে ব্যবহার করা হয়। জিঙ্ক হোয়াইট নামক যে সাদা রং তৈরি করা হয় তাতে ব্যবহার করে দস্তা।
ছাপার ব্লক তৈরিতে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম কোথায় ব্যবহার করা হয় না, অ্যালুমিনিয়াম হচ্ছে হালকা ধাতু, তাই বিমান, মোটর গাড়ির কাঠামো, বাক্স, জানলা দরজা ফ্রেম এসব প্রস্তুতি ব্যবহার করা হয়। তাপের সুপরিবাহী বলে রান্নার বাসন প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তড়িৎ সুপরিবাহিতার কারণে বৈদ্যুতিক তার প্রস্তুতিতে কি করা হয় না, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। দাম একটু কম হয় এই সকল তারের। পাতলা পাত পরিণত করা হয়, যেহেতু অ্যালুমিনিয়াম পাতলা, তো অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে যে প্যাকিং ফয়েল, যা আমাদের এখানে যে ফটোগ্রাফিক ফিল্ম, ওষুধ, সিগারেট, চকলেট, মিষ্টি এগুলোর মোড়ক তৈরিতে কাজে লাগে, তোমরা দোকানে দেখেছো। থার্মিক পদ্ধতিতে যে রেল লাইনে যে ভাঙা অংশকে যে জোড়া লাগানো হয়, তার জন্য অ্যালুমিনিয়াম পাউডার ব্যবহার করা হয়। লিনসিড তেলের সঙ্গে মিশিয়ে রূপলি যে পেস্ট রূপে এবং অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে মিশিয়ে বিস্ফোরক প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম পাউডার কিন্তু ব্যবহার করা হয়। এবারে আমরা জানব ধাতু সংকর বা সংকর ধাতু সম্বন্ধে। দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব মিশ্রণে যে কঠিন দ্রবণ পাওয়া যায় তাকেই আমরা বলি সংকর ধাতু বা ধাতু সংকর। মুখ্য উপাদান ধাতুটিকে গলিয়ে তরলে পরিণত করার পর ওর মধ্যে অন্যান্য উপাদান ধাতুগুলোকে দ্রবীভূত করা হয় আর ঘরের উষ্ণতায় ধীরে ধীরে ঠান্ডা করতে দেওয়া হয়। তার ফলস্বরূপ ধাতু সংকর পাওয়া যায়। ধাতু সংকরে অধাতুও থাকতে পারে, যেমন ইস্পাতের মধ্যে তোমরা এক্ষুনি দেখলে কার্বন থাকে। ধাতুর কাঠিন্য বৃদ্ধি, নমনীয়তা, সম্প্রসারণশীলতা, ঘাত সহনশীলতা, ঘনত্ব ইত্যাদি নিয়ন্ত্রণ, জলবায়ুর হাত থেকে রক্ষা করা, জারণ ক্রিয়ার হ্রাস, তাপ ও তড়িৎ পরিবাহিতা কমানো বা বাড়ানো, এইসব উদ্দেশ্যে সংকর ধাতু তৈরি করা হয়। পরীক্ষাতে প্রশ্ন রয়েছে সংকর ধাতু কাকে বলে, সংকর ধাতু তৈরির উদ্দেশ্য। তো এই যে কালো অংশটা যে রয়েছে এখানে, তো এই অংশটাই তোমরা সংকর ধাতুর যে উদ্দেশ্য তৈরি করা সেখানে বলবে। শুধুমাত্র যে দেখতে সুন্দর হবে কি মরচে থেকে রক্ষা করা তা নয়, আরো অনেকগুলো কারণ রয়েছে। এখানে একটা ছক রয়েছে তোমাদের আয়রনের, কপারের, জিঙ্কের এবং অ্যালুমিনিয়ামের বিভিন্ন সংকর ধাতু, তাদের ব্যবহার, তাদের মধ্যে কোনটা কত পরিমাণে রয়েছে এটা তোমাদেরকে মোটামুটি মনে রাখতেই হবে। তার কারণ হচ্ছে পরীক্ষাতে কোনটা আসবে সেটা বলা মুশকিল। যেরকম লোহার ক্ষেত্রে কলঙ্কহীন বা স্টেনলেস স্টিল, তার মধ্যে লোহা রয়েছে মোটামুটি 73%, ক্রোমিয়াম রয়েছে 18%, নিকেল রয়েছে 8% আর একটু কার্বন। কোথায় কাজে লাগে তোমরা জানো, বাসনপত্র, ছুরি, কাঁটা চামচ এগুলো তৈরিতে, অস্ত্রোপচারের যে বিভিন্ন যন্ত্রপাতি সেগুলো তৈরিতে। লোহার আরেকটা পরিচিত সংকর ধাতু হচ্ছে ম্যাঙ্গানিজ স্টিল, তার মধ্যে লোহার পরিমাণ একটু বেশি আছে 85%। স্বাভাবিকভাবে ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজ রয়েছে আর সামান্য কার্বন থাকে। কোথায় কাজে লাগে, পাথর চূর্ণ করার মেশিন, রেল লাইন ও হেলমেট প্রস্তুতিতে। এবার হচ্ছে ইনভার। এই ইনভার সংকর ধাতুতে লোহা 64% থাকে, নিকেল 36% আর সামান্য কার্বন থাকে। মিটার স্কেল, ঘড়ির পেন্ডুলাম ও পরীক্ষাগারের যে যন্ত্রপাতি এইসব প্রস্তুতিতে ইনভার ব্যবহার হয়। তামা এবং দস্তার ক্ষেত্রে যদি বলা হয়, তো এই তামা দস্তার যে সংকর ধাতুর মধ্যে পিতল সবচেয়ে খুব ফেমাস। এর মধ্যে কপারের পরিমাণ 60 থেকে 80%, জিঙ্কের পরিমাণ ভ্যারি করে 20 থেকে 40% মধ্যে। কোথায় তৈরি হয় তোমরা দেখেছো, কল তৈরিতে, বাসন তৈরিতে, ফুলদানি তৈরিতে, বিভিন্ন ভাস্কর্যের কাজে পিতল কিংবা ব্রাসকে ব্যবহার করা হয়। ব্রোঞ্জ আরেকটা খুব ফেমাস সংকর ধাতু তামার এবং দস্তার। তামার পরিমাণ বেশি 80%, টিন হচ্ছে 18% আর দস্তা হচ্ছে 2%। তো মূর্তি তৈরিতে, মুদ্রা তৈরিতে, মেডেলগুলো যে দেওয়া হয় সেটা তৈরিতে, থালা বাসন, অলংকার, বিভিন্ন যন্ত্রাংশ এইগুলো প্রস্তুতিতে কিন্তু ব্রোঞ্জ ব্যবহার হয়। জার্মান সিলভার, এর মধ্যে তামা রয়েছে 50%, দস্তা রয়েছে 20%, নিকেল রয়েছে 30%। নামের মধ্যে সিলভার আছে কিন্তু ভেতরে কোনো সিলভার থাকে না, মনে রাখবে। কি কাজে লাগে, চারুশিল্পে, বাসনপত্র, ফুলদানি, অলংকার ও নানা রকম শৌখিন দ্রব্য প্রস্তুতিতে জার্মান সিলভার কিন্তু ব্যবহার হয়ে থাকে। এই কপার এবং দস্তার আরো পরিচিত কিছু সংকর ধাতু রয়েছে। গান মেটাল, তার মধ্যে কপার রয়েছে 87%, টিন রয়েছে 10%, দস্তা 2% আর সীসা রয়েছে 1%। কিসে কাজে লাগে না, বন্দুক তৈরিতে, ভাল এবং যন্ত্রপাতি প্রস্তুত করতে। এবারে কাঁসা তোমাদের পরিচিত, যাকে বেল মেটালও বলা হয়। তার মধ্যে জিঙ্ক থাকে না, শুধুমাত্র কপার 80% আর বাকিটা টিন থাকে। এগুলো কোথায় ব্যবহার হয় না, থালা, গ্লাস, বাটি, বিভিন্ন রকম বাসনপত্র, ঘন্টা, মূর্তি এগুলো প্রস্তুতিতে। তোমাদের প্রস্তুতি উপাদান নাম মনে রাখতেই হবে। অ্যালুমিনিয়ামের সবচেয়ে পরিচিত সংকর ধাতু হচ্ছে ডুরালুমিন, যার মধ্যে অ্যালুমিনিয়াম থাকে 95%, কপার থাকে 4%, ম্যাঙ্গানিজ থাকে সামান্য 0.5 আর ম্যাগনেসিয়াম থাকে 0.5%। যেহেতু হালকা
তাহলে বিমানের কাঠামো, মোটর গাড়ির বিভিন্ন অংশ আর বিবিধ ছোটখাটো যন্ত্রাংশ তৈরিতেও ডুরালুমিন মিল লেগে থাকে। অ্যালুমিনিয়ামের আরেকটা পরিচিত আর ব্যবহার বেশি হয় সেরকম সংকর ধাতু হচ্ছে ম্যাগনেলিয়াম, যেখানে অ্যালুমিনিয়াম হচ্ছে 90 থেকে 95%, ম্যাগনেসিয়াম থাকে 5 থেকে 10%। যেহেতু এটাও হালকা, মানে বিমানের যন্ত্রাংশ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এগুলো তৈরিতে কাজে লাগে। আর অ্যামালগাম সম্বন্ধে তোমাদের জেনে রাখতে হবে, ধাতু সংকের মানে যে ধাতু সংকর হয় তার যে একটা উপাদান যদি ধাতু মানে যেরকম পারদ, তাকে যদি পারদ হয় তাকে বলা হয় অ্যামালগাম। একটা উপাদান হলেই হবে, তাকে পারদ সংকর বলা হয়। যেরকম ব্যবহার পরীক্ষাতে রয়েছে অ্যামালগাম কাকে বলে, কোথায় ব্যবহার করা হয়। যেরকম দাঁতের চিকিৎসায় আমাদের এই সিলভার কিংবা আমাদের রূপোর অ্যামালগাম, আর আয়না তৈরিতে টিনের অ্যামালগাম এবং তড়িৎদ্বার রূপে দস্তার অ্যামালগাম কিন্তু তৈরি করা হয়ে থাকে। তো এটা তোমরা মাথায় রাখবে। এবার আমরা একটু জানবো আকরিক বা খনিজ কি। গোল্ড, সিলভার, প্লাটিনাম এইসব কম সক্রিয় ধাতু ছাড়া অন্যান্য ধাতুগুলি কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ওগুলোকে আমাদেরকে যৌগ রূপে ভূগর্ভে বা ভূত্বকে বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। তাহলে খনিজ আর আকরিক কি না, ভূগর্ভে বা ভূত্বকে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক ধাতু প্রধানত যৌগরূপে, কখনো কখনো আবার মুক্ত অবস্থায় অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত থাকে, তাদেরকে বলা হয় খনিজ। এইবারে যে সকল খনিজ থেকে আমরা কম খরচে এবং লাভজনক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করতে পারবো তাদেরকেই বলবো আকরিক। যেমন বক্সাইট, যার সংকেত রয়েছে দেখো Al2O3 2S2O, বা এখানে চায়না ক্লে Al2O3, সিলিকন অক্সাইড রয়েছে দেখো SiO2 2S2O। এরা হচ্ছে অ্যালুমিনিয়ামের কিন্তু খনিজ। বক্সাইট থেকে যেহেতু সহজে এবং কম খরচে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়, কিন্তু চায়না ক্লে থেকে অ্যালুমিনিয়াম যথেষ্ট থাকলেও সহজে নিষ্কাশন করা মুশকিল আছে, মানে জটিল পদ্ধতি এবং খরচও। তাই বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক হলেও চায়না ক্লে কিন্তু অ্যালুমিনিয়াম আকরিক নয়। এরকমই যে হিমাটাইট Fe2O3 আয়রনের আকরিক হলেও আয়রন পাইরেটিস কিন্তু আকরিক নয়। সুতরাং বলা যেতে পারে যেরকম সব ক্ষার ক্ষারক হলেও সব ক্ষারক ক্ষার হয় না, তাহলে সব আকরিক খনিজ হলেও সব খনিজ কিন্তু আকরিক নয়। খনিজ সবাই, কিন্তু যে খনিজ থেকে সহজে এবং কম খরচে কম ব্যয় করে আমরা ধাতুকে সহজে নিষ্কাশন করতে পারবো সেইটা হচ্ছে আকরিক। তাহলে খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য কি হবে না, খনিজ হচ্ছে ভূপৃষ্ঠে অথবা খনি থেকে প্রাপ্ত প্রকৃতিজাত কঠিন আকার ধাতব যৌগ, আর আকরিক কি হবে না, তারা খনিজ যার থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায়, সেগুলোই হচ্ছে আকরিক। সমস্ত খনিজ আকরিক নয় স্বাভাবিকভাবে, কিন্তু সমস্ত আকরিকই হচ্ছে খনিজ। তোমাদের বইতে কয়েকটা ডায়াগ্রাম রয়েছে, যেরকম দেখো এখানে রেড হিমাটাইটের ডায়াগ্রাম রয়েছে, এখানে ম্যালাকাইটের ডায়াগ্রাম রয়েছে, জিঙ্ক ব্লেডের রয়েছে, বক্সাইডের রয়েছে। তার মানে বিভিন্ন ধাতুর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধাতুর আকরিকগুলোর ছবি রয়েছে। তোমরা ডায়াগ্রামটা নিজের বইতে দেখবে। আর এই আকরিকের একটা লিস্ট রয়েছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষাতে। মূল আকরিক কিংবা আকরিকের নাম লিখতে দেয়, যেমন আয়রনের রেড হিমাটাইট সংকেত হচ্ছে Fe2O3, ম্যাগনেটাইট Fe3O4 এও আকরিক। তারপর স্প্যাথিক আয়রন পরীক্ষাতে তোমার এই প্রথম দুটো মনে রাখলেও চলবে, FeCO3 কার্বনেট। কপার পাইরেটিস খুবই ফেমাস, Cu2S Fe2S3 কিংবা CuFeS2। কপার গ্লান্স Cu2S। ম্যালাকাইট এটাও কিন্তু কপারের আকরিক, CuCO3 CuOH2। কিউপ্রাইট Cu2O। এগুলো সব হচ্ছে কপারের আকরিক। জিঙ্কের আকরিক কি, জিঙ্ক ব্লেড ZnS, ক্যালামাইন জিঙ্ক কার্বনেট, জিঙ্কাইট জিঙ্ক অক্সাইড, এগুলো হচ্ছে জিঙ্কের। অ্যালুমিনিয়ামের কি না, বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট। তাহলে বক্সাইট কি না Al2O3 2S2O, গিপসাইট কি না Al2O3 3S2O, ক্রায়োলাইট কি না AlF3 3NF। তোমাদের প্রত্যেকের নাম বইতে ভালো করে পড়বে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে আর সংকেত সহ করবে। পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, একটা দুটো লিখতে দেয় কিংবা কোনো নাম তুলে দেবে, বলবে এটা কার আকরিক, তো ওই জন্য এটা পুরো মনে রাখা খুবই দরকার রয়েছে। এই ভিডিওতে এই অবধি। আমরা নেক্সট ভিডিওতে ধাতুবিদ্যার প্রসঙ্গে জারণ বিজারণ ইলেকট্রনিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের টপিক নিয়ে। টিল দেন বাই।